আমরা 2-3 মিনিট ওয়েট করি, সবাই মোটামুটি যারা যারা জয়েন করার তারা জয়েন হয়ে নিক। আচ্ছা, আমার মনে হয় যে আমরা শুরু করি। যদি আর কেউ জয়েন করতে চায় দেন পরে জয়েন করবে। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন শেয়ার দেখা যায়? আচ্ছা, ওকে। হ্যাঁ মুনতাসির ভাই, আমরা শুরু করে দিব। আচ্ছা, আমরা তাহলে আসলে শুরু করে দিই। আচ্ছা, প্রথমে আপনাদেরকে একটা ইন্সপিরেশন দিতে চাই যে আসলে আমাদের জব প্রিপারেশনটা কেন দরকার। দেখা যাচ্ছে যে সবচেয়ে ভালো হতো আসলে আপনাদের সবার সাথে যদি মানে পরিচিত হতে পারতাম, সবার যদি আপনারা বলতেন যে আপনারা এখন কোথায় আছেন, জবে আছেন না পড়াশোনায় আছেন, তাহলে এটা মনে হয় সবচেয়ে ভালো হতো। কিন্তু আসলে আমাদের সময় খুবই কম, 1 ঘন্টার মধ্যে আমাদেরকে আজকে শেষ করতে হবে, কারণ আমাদের গুগল মিট শুধুমাত্র 1 ঘন্টা সাপোর্ট করে ফ্রিতে। তো যেহেতু ফার্স্টের দিন, আমরা আমাদের জন্য 1 ঘন্টা আসলে এনাফ। আস্তে আস্তে আমরা সবাই সবার সাথে পরিচিত হব, আর এরপর থেকে দেখা যাচ্ছে যে আমাদের হয়তো বা একটু বেশি সময় লাগবে, তখন আমরা ডাবল মিট করব, অর্থাৎ দেখা যাচ্ছে একবার মিট লিঙ্ক দিব, দিয়ে একটা শেষ হলে দেন হচ্ছে আবার নতুন করে আরেকটা মিট লিঙ্ক দিব। কারণ এরপর থেকে দেখা যাচ্ছে যে 60 মিনিটে হয়তো বা আমাদের হবে না, কারণ অনেকের অনেক কোয়েরি থাকবে বা অনেকের অনেক কিছু বোঝার থাকবে। আচ্ছা, তাহলে আমার মনে হয় শুরু করে দিই। আর আপনাদেরকে যেটা ইন্সপিরেশন দিতে যাচ্ছিলাম, আপনাদেরকে একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম যে আসলে আমাদের কেন দরকার জব প্রিপারেশন। যদি আচ্ছা আচ্ছা আমাদের আসলে জব প্রিপারেশনটা কেন দরকার, কারণ ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর পরিমাণে জব আমাদের জন্য ওয়েট করছে। দেখেন, আমরা যদি লিঙ্কডইনে সার্চ দেই, আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ ভাইয়া দেখা যায়। জি ভাইয়া দেখা যাচ্ছে। যদি জবের আমরা সার্চ দেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেন হচ্ছে আচ্ছা এটা ইউনাইটেড স্টেট, শুধুমাত্র ইউনাইটেড স্টেটে আমরা সার্চ করছি, অন্য কান্ট্রিগুলো বাদ দিচ্ছি। আর জব পোস্টেড ডেট যদি আমরা লাস্ট 24 আওয়ার দেই, আচ্ছা দেখেন লাস্ট 24 ঘন্টাতে আচ্ছা ওকে, লাস্ট 24 ঘন্টাতে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জব পোস্ট হয়েছে টোটাল 8,866টা, শুধুমাত্র ইউনাইটেড স্টেটস, অর্থাৎ শুধুমাত্র আমেরিকাতে। ইউএসএ তে শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জব পোস্ট হয়েছে 8,866টা, মানে আনবিলিভেবল। আর আপনারা চাইলে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেগুলো আপনারা ইয়া করতে পারেন। আর অনেকে চায় যে আমি রিমোট জব করতে চাই, তো যদি আমি রিমোটও দেই, এখানে রিমোট জবও আপনার হচ্ছিল 2,252টা, জাস্ট পাস্ট 24 ঘন্টাতে এতগুলো জব পোস্ট হয়েছে। তো প্রতিদিনই মোটামুটি এই রকম জব পোস্ট হতে থাকে। তো আমরা যদি জব প্রিপারেশন ঠিক মতো নেই, তাহলে এখানে জব পাওয়া আসলে অনেক সহজ। কিন্তু আমাদের যে জবের প্রিপারেশনের যে জার্নিটা, এইটা হচ্ছে একটু কঠিন। এইটাকে যদি আমরা পার করতে পারি সঠিকভাবে, তাহলে জব পাওয়াটা আসলে অনেক সহজ। কিন্তু জবের প্রিপারেশনের যে পাথটা, এইটাই হচ্ছে আমাদের জন্য একটু কঠিন। এইটা আমরা পার করতে পারলে দেন জব পাওয়া আসলে খুব কঠিন কিছু হবে না। এবং আপনারা দেখেন, যদি রিমোট জবও হয়, তারপরেও আপনাদের অ্যানুয়ালি
যে 125K পার ইয়ার, তারপরে আপনার হচ্ছে 170K পার ইয়ার, হিউজ মানে স্যালারি, হিউজ পরিমাণে স্যালারি এগুলা। 140K পার ইয়ার অ্যানুয়াল স্যালারি এগুলো, 130K পার ইয়ার। এবং এগুলো কিন্তু রিমোট, এটা আমি শুধুমাত্র রিমোট দিয়ে রাখছি। তো অপরচুনিটি আসলে প্রচুর পরিমাণে অপরচুনিটি আছে, এবং জাস্ট শুধুমাত্র আমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে জবের জন্য। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, ওকে, প্রথমে আমি আমার পরিচয়টা দেই। স্ক্রিন তো দেখা যায় না? একজন কনফার্মেশন দিবেন আমাকে। জি ভাই, দেখা যায়। আচ্ছা, ওকে। আমি সারোয়ার রশিদ। আমি এখন আছি লিভকুইজ ইনকর্পোরেশনে। আমাদের অফিস হচ্ছে কানাডায়। আমি বাংলাদেশে আছি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে। আর আমার লিঙ্কডইন প্রোফাইল আমি এর মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি গ্রুপে, আপনারা চাইলে আমার সাথে অ্যাড হতে পারেন। আর আমি আবার দিয়ে দিব। আচ্ছা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 সালে একটা রিপোর্ট দিয়েছিল। এই রিপোর্ট অনুসারে 2030 সালের মধ্যে সালের মধ্যে 92 মিলিয়ন পিপল তাদের জব হারাবে। চিন্তা করা যায় এত মানুষ জব হারাবে। কেন জব হারাবে? 2030 সালের মধ্যে 92 মিলিয়ন পিপল জব হারাবে এআই এর জন্য। এখন তো সবকিছু আসলে এআই চলে আসছে, কিন্তু একটা আশার কথা যেটা, সেটা হচ্ছে যে 2030 সালের মধ্যে নতুন 170 মিলিয়ন নতুন জব ক্রিয়েট হবে। তাহলে এই যে 92 মিলিয়ন মানুষ জব হারাবে, জবলেস হবে, এরা আসলে কারা? এরা হচ্ছে তারা যারা আসলে এআই এর সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারবে না, এআই এর সাথে নিজেদেরকে তাল মিলায় চলতে পারবে না, এআই কে অ্যাডপ্ট করতে পারবে না। তো এখন আমাদের আসলে করণীয় কি? করণীয় হচ্ছে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে উইথ রাইট ওয়ে। আচ্ছা, রিক্রুটমেন্ট প্রসেস আসলে কিভাবে হয়? একটা যেগুলো ভালো কোম্পানি আছে বাইরের কান্ট্রিগুলা, ইভেন বাংলাদেশেরও যেগুলো ভালো কান্ট্রি আছে, ভালো যেগুলো কোম্পানি আছে, কোম্পানিগুলোতে রিক্রুটমেন্ট প্রসেসে সাধারণত 4টা বা 5টা স্টেপ থাকে। এগুলো আপনারা অলরেডি অনেকে জানেন। যে প্রথমে ওরা সার্কুলার দেয়, দেন হচ্ছে আমাদেরকে সিভি সেন্ড করতে হয়। তো সিভি থেকেই দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণে ক্যান্ডিডেট এখান থেকে আউট হয়ে যায়, জাস্ট সিভি থেকেই। তো যার কারণে সিভিটা এমন হওয়া উচিত যাতে যারা রিক্রুটার থাকবে তারা যেন সিভি দেখেই প্রথমে শর্ট লিস্টে রাখে। তো এইটা নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করব, একটা সেশন আমার থাকবে শুধুমাত্র সিভি নিয়ে। এটা হয়তো বা আমরা 4টা বা 5টা আমাদের সেশন পরে তারপরে আমরা সিভি নিয়ে আলোচনা করব। আপনারা দেখবেন যে আপনারা অনেক জায়গায় হয়তো বা অ্যাপ্লাই করেন, কিন্তু ওখান থেকে প্রাইমারি ভাইবার জন্য আসলে কলই করে না। তো কেন কল করে না? এর অনেকগুলো কারণ আছে। তো সিভি আমাদেরকে এমনভাবে বানাতে হয় বা এমনভাবে সিভিটাকে সাজাতে হয় যেন রিক্রুটাররা সিভি দেখে প্রাইমারি ভাইবার জন্য অন্তত কল করেন। তো ওইটা কেমন হওয়া উচিত ওইটা নিয়ে আমরা ফিউচারে একটা ডিটেল একদিনের একটা সেশন রাখবো। আর তারপরে সিভিতে যদি কোয়ালিফাই করা যায় তারপরে আপনার হচ্ছে প্রাইমারি ভাইবার জন্য একটা স্টেজ থাকে এইচআর এর সাথে। তো এখানে দেখা যাচ্ছে যে পার্সোনাল অনেক কিছু নিয়ে আপনার আলোচনা হয় বা একাডেমিক অনেক কিছু নিয়ে আলোচনা হয় এইচআর এর সাথে। তো প্রাইমারি ভাইভাতে আপনার যদি উত্তীর্ণ হওয়া যায় তারপরে টেকনিক্যাল স্কিলের জন্য একটা টেস্ট হয়। তো যদি বাংলাদেশের কোম্পানিগুলো হয় তাহলে দেখা যাচ্ছে যে ওদের ওখানে ওরা এটা অ্যারেঞ্জ করে।
আর যদি বাইরের কোম্পানিগুলো হয়, যেটা দেখালাম যে বাইরের দেশের যে বিভিন্ন কোম্পানি আছে, ওরা যদি আপনার টেকনিক্যাল স্কিল নেয়, সেটাকে আপনার ওয়ে বলে, অর্থাৎ অনলাইন অ্যাসেসমেন্ট বলে এটাকে। অর্থাৎ অনলাইনে ওরা একটা টেকনিক্যাল স্কিল টেস্ট নেবে। তো এখানে আপনার হলো দেখা যাচ্ছে যে যে সেক্টরগুলো থেকে কোশ্চিন আসে, আমরা সেই সেক্টরগুলোই কভার করব। তো সিভি নিয়ে আপনাদেরকে ডিটেল একটা ব্রিফ দিব আমি, যে আপনাদের সিভি গুলো আসলে কেমন হওয়া দরকার, যাতে সিভিতে আপনার বাদ পড়ে না যান। আর দ্বিতীয়ত হচ্ছে প্রাইমারি ভাইবা কেমন হওয়া দরকার, মানে কি কি প্রিপারেশন নিতে হয় এইচআর এর সাথে, এটা নিয়েও আমরা আলোচনা করব, কিন্তু এটা পরে এই জিনিসগুলো। এখন আমাদের মেন যে ব্যাপারগুলো সেটা হচ্ছে যে 3 আর 4 নাম্বার, টেকনিক্যাল স্কিল টেস্ট আর হচ্ছে টেকনিক্যাল ভাইবা। অর্থাৎ আমরা যে সেক্টরে কাজ করব প্রোগ্রামিং, তো এই সেক্টরে আমরা এই প্রিপারেশন গুলো কিভাবে নিব, এইটা নিয়ে আমরা আজকে থেকে শুরু করব। আর তারপরে 5 নম্বরে হয় হচ্ছে ফাইনাল একটা ভাইবা হয় ম্যানেজমেন্ট টিমের সাথে। দেন এই 5টা স্টেপ পার হতে পারলে দেন হচ্ছে জবগুলো আপনার কনফার্ম হয়। তো এখান থেকে আপনাদের কি কারো কোনো কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে আপনারা করতে পারেন। ভাই টাইম তো কম, কোশ্চেন এন্ড অ্যানসারটা লাস্টে নিলে হয় না? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আমাদের প্রিপারেশন শুরু হবে হচ্ছে ডিএসএ দিয়ে, অর্থাৎ ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম দিয়ে। এখানে আমরা প্রথমে আমাদের পয়েন্ট থাকবে টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। এগুলো আপনারা অনেকে ভার্সিটিতে পড়ে আসছেন বা ইনস্টিটিউটে পড়ে আসছেন, কিন্তু আমাদেরকে জব প্রিপারেশনের জন্য আবার নতুন করে প্রিপারেশনগুলো নিতে হবে। এখানে আমাদের এমসিকিউ আসতে পারে, বা দেখা যাচ্ছে যে রিটেন কিছু কোশ্চিন আসতে পারে, তারপরে ভাইভাতেও কোশ্চিন আসতে পারে ডিএসএ থেকে। তো এখানে মেইনলি আমরা কভার করব ডিএসএ থেকে টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি, তারপরে হচ্ছে অ্যারে, লিঙ্ক লিস্ট, তারপরে হচ্ছে স্ট্যাক অ্যান্ড কিউ, হ্যাশ টেবিল, ট্রি আমরা কমপ্লিট করব। ট্রি এর সবগুলো আমাদের এখন লাগবে না, জাস্ট হচ্ছে বাইনারি ট্রি, তারপরে বিএসটি, এভিএল, রেড ব্ল্যাক, এই কয়েকটা কভার করলে আপাতত হবে আমাদের জন্য। আর হচ্ছে গ্রাফ, আর হচ্ছে ডিফারেন্ট টাইপের যে সার্চিং, সর্টিং, তারপরে ইনসারশন অ্যান্ড ডিলিশন অ্যালগোরিদম যেগুলো আছে, সেই অ্যালগোরিদমগুলো আমরা কভার করব। তো ডিএসএ থেকে দেখা যাচ্ছে যে মিনিমাম আমাদের হয়তো বা 20 থেকে 30% কোশ্চিন ডিএসএ থেকে আসে। তারপরে আমাদের যেগুলা কভার করতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ অন্তত খুব ভালো করে করতে হবে। এইগুলোর মধ্যে দেখা যাচ্ছে আমাদের জাভা অথবা জাভা স্ক্রিপ্ট, পাইথন অথবা সি শার্প, এগুলোর মধ্যে একটা ভালো করে কভার করতে হবে। তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে জাভা দিয়ে শুরু করা, এবং আমরা প্রথমে জাভা নিয়ে আসলে আগাবো, তারপরে আস্তে আস্তে আমরা জাভা স্ক্রিপ্ট, পাইথন, সি শার্প এগুলোতেও যাব। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স আর ফান্ডামেন্টালস যেগুলো আছে, এগুলো খুব ভালো করে করতে হবে প্র্যাকটিস সহকারে। আর ওওপি কনসেপ্ট একদম ক্লিয়ার করতে হবে। ওওপি কনসেপ্টের মধ্যে থেকে আপনার ইনহেরিটেন্স, তারপরে পলিমরফিজম, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, সবগুলো আমাদের কমপ্লিট করতে হবে। আচ্ছা, আজকে ফার্স্টের দিন আমরা মানে অলরেডি আমাদের 20 মিনিট চলে গেছে, তারপর আমি অ্যালাউ করছি। এরপর থেকে দেখা যাচ্ছে যে আমাদেরকে জাস্ট 9টা থেকে 9টা 3-এর মধ্যেই আমাদেরকে অ্যারেঞ্জ করে ফেলতে হবে। আচ্ছা, ওপির যেটা বলছিলাম, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, এগুলো আমাদেরকে একেবারে কোড সহ প্র্যাকটিস করতে হবে। এবং ওপির কনসেপ্টগুলো আমাদেরকে যতদিন আমরা প্রোগ্রামিং করব ততদিনই আমাদের লাগবে। তো এরপরের পয়েন্ট যেগুলো আছে ওখানে যখন আমরা আসবো, ওপির কনসেপ্ট যেখানে যেখানে লাগবে আমাদের, সেখানে আমি আবার এগুলো নিয়ে আসবো। তারপরে আমরা ফ্রেমওয়ার্ক অ্যান্ড লাইব্রেরির মধ্যে কভার করব মেনলি হচ্ছে জাভা, স্প্রিং বুট। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে জাভা, স্প্রিং বুট নিয়ে খুব বেশি কাজ হয় না, কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে জাভা নিয়ে প্রচুর কাজ হয় আসলে, এবং ম্যাক্সিমাম জবগুলো জাভা নিয়েই বেশি কাজ, যে জব আছে
জাভা স্প্রিং বুটই বেশি ইউজ করা হয়। যেমন আপনারা যদি জাপানের কথা চিন্তা করেন, জাপানে বড় বড় যে কোম্পানিগুলো আছে এন্টারপ্রাইজ লেভেলের সলিউশন যারা তৈরি করে তারা প্রত্যেকে আসলে জাভা নিয়ে কাজ করে। ইভেন অন্যান্য সার্ভিস কোম্পানি যারা আছে ওদেরও কোর সিস্টেম সব জাভাতেই। ইভেন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই ধরনের কান্ট্রিগুলোতে যারা আপনার হচ্ছিল বড় সফটওয়্যার ফার্ম চালায় অথবা যারা এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ চালায় সবগুলো কোর সিস্টেম আসলে জাভাতেই তৈরি করা। যার কারণে যেহেতু আমরা আমাদের মেইন টার্গেট থাকবে বাইরের কান্ট্রিগুলো জবের প্রিপারেশন নেওয়ার, সেহেতু আমরা জাভা স্প্রিং বুটটাকে আমাদেরকে মেইন প্রায়োরিটি দিব আমরা। আচ্ছা, এর সাথে এরপরে এটা আমরা শেষ করে দেন হচ্ছে এক্সপ্রেস জেএস আমরা কমপ্লিট করব। তারপরে নেক্সট জেএস আমাদের অবশ্যই লাগবে, যেহেতু আমরা ফুল স্ট্যাকের জন্য জব প্রিপারেশন নিব সেহেতু রিঅ্যাক্ট, নেক্সট জেএস এগুলো লাগবেই। আর তারপরে যদি আমরা সময় পাই তাহলে জাভা স্ক্রিপ্টের ব্যাকএন্ডের একটা ফ্রেমওয়ার্ক আছে নেক্সট জেএস। এক্সপ্রেস জেএসটা কিন্তু ফ্রেমওয়ার্ক বলা চলে না আসলে, এক্সপ্রেস জেএসটা হচ্ছে একটা লাইব্রেরির মতো। আর নেক্সটটা আসলে এক্সপ্রেসের ওপরে বিল্ড আপ করা। আর তারপর যদি আমরা সময় পাই আমরা আস্তে আস্তে জ্যাঙ্গোটাও কভার করার চেষ্টা করব। আর তারপরে যদি আপনাদের ধৈর্য থাকে দেন হচ্ছে ASP.NET কোর। আচ্ছা, তারপরে আমাদের আর একটা কন্টিনিউয়াস প্রসেস যেটা আমরা ডিএসএ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেষ করার পরে শুরু করব প্রবলেম সলভিং। তো প্রবলেম সলভিং এটা আসলে সব জায়গাতেই লাগবে। আর আপনারা যদি লিড কোড অথবা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে প্রবলেম সলভিং এর, এখানে যদি একটা ভালো স্কোর করতে পারেন দেন জব পাওয়াটা আরো অনেক সহজ হয়ে যায়। আর এইটার জন্য তার আগে আমরা শেষ করব হচ্ছে প্যাটার্নস, অর্থাৎ প্রবলেম সলভিং করতে গেলে অনেকগুলো প্যাটার্ন জানতে হয়, যেমন ডিএসএ বা অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম দরকার বা কোনো একটা স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার। ঠিক তেমনি অনেকগুলো প্যাটার্ন সম্পর্কেও আসলে আমাদেরকে জানতে হবে, তো আমরা প্যাটার্নগুলো কভার করব। আর সাথে সাথে প্রবলেম সলভিং করার সময় কিছু কিছু নতুন অ্যালগোরিদম আসবে সেগুলো আমরা শিখব, এবং যে এসেনশিয়াল ম্যাথগুলো আসবে ম্যাথগুলো আমাদেরকে আসলে শিখতে হবে বা প্র্যাকটিস করতে হবে। কারণ অনেক দেখা যাচ্ছে প্রবলেম আছে ওগুলো সলভ করতে গেলে অনেক নেস্টেড লুপের প্রয়োজন হয়। দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত নেস্টেড লুপ চলে যায়। কিন্তু দেখা যাচ্ছে যদি আমরা ম্যাথের যে ফর্মুলাগুলো আছে সেগুলো যদি ইউজ করি দেন হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি অনেক কমে যায়। যেখানে আপনার হচ্ছিল এন স্কোয়ার বা এন কিউব যেখানে হওয়ার কথা সেখানে আপনার হচ্ছিল দেখা যাচ্ছে যে ও অফ এন এর মধ্যেই হয়ে যাচ্ছে, বা আপনার হচ্ছিল ও অফ ওয়ান এর মধ্যেই হয়ে যাচ্ছে যদি আমরা ম্যাথের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তারপরে আসে হচ্ছে এসকিউএল অ্যান্ড ওআরএম। এসকিউএল আমাদের অবশ্যই লাগবে, এসকিউএল থেকেও কোশ্চিন আসবে আমাদের জব প্রিপারেশনে। তো আমরা এসকিউএল এর ডিটেল কভার করব জয়েন সহ, এবং রিলেশন যেগুলো আছে রিলেশনগুলো ওআরএম এর জন্য ওগুলো কভার করব, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। তারপরে যেহেতু আমরা জাভা স্প্রিং বুট দিয়ে শুরু করব ব্যাকএন্ডের জন্য, ব্যাকএন্ডের ফ্রেমওয়ার্ক হিসাবে, সেহেতু আমাদের জাভার জন্য যে জাভা স্প্রিং এর জন্য যে ওআরএম আছে সেটা হচ্ছে হাইবারনেটটা আমরা করব। এখানে আপনার ডিরাইভড মেথডস কিছু আছে, অর্থাৎ ফাংশন কিছু আছে যে ফাংশনগুলো দিয়ে আমরা আমাদের ডেটা ক্রাউডের কাজগুলো করে ফেলতে পারি। সেই সাথে আমাদের জেপিকিউএল লাগবে, কারণ মেথড যেগুলো আছে ডিরাইভ মেথড সেগুলো দিয়ে আমরা শুধুমাত্র সিম্পল যে ক্রাড সেগুলো করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যদি জয়েন করতে হয় অনেকগুলো মাল্টিপল জয়েন থাকে, বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে ফিল্টারগুলো আছে একটু অ্যাডভান্স লেভেলের, বা যদি গ্রুপ করতে হয়, গ্রুপ রেজাল্ট দেখাতে হয়, সেক্ষেত্রে তখন জেপিকিউএলটা মাস্ট, এটা লাগবেই আসলে। জেপিকিউএলটা কিছুই না, এটা হচ্ছে জাস্ট এসকিউএল এর মতোই, জাস্ট সিনট্যাক্স কিছুটা ভিন্ন। আর যেহেতু আমরা এক্সপ্রেসটাও করব সেহেতু এক্সপ্রেস করার সময় আমাদেরকে কিছু জাভা স্ক্রিপ্টের ওআরএম লাগবে, যেমন প্রিজমা আমাদেরকে শিখতে হবে, ডিজেল শিখতে হবে, টাইপ ওআরএম। এই তিনটা শিখলে মোটামুটি আমাদের কভার হয়ে যাবে ইনশাল্লাহ।
আর ASP.NET এর ক্ষেত্রে আমাদেরকে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোডটা কভার করতে হবে। আর সেই সাথে আমাদেরকে জব প্রিপারেশনের জন্য আর্কিটেকচার, ডিজাইন প্যাটার্ন আর বেস্ট প্র্যাকটিসগুলো আমাদেরকে জানতে হবে। যেমন আমাদেরকে মেইনলি কোশ্চেনগুলো আসবে MVC থেকে, লেয়ার আর্কিটেকচার থেকে, ক্লিন আর্কিটেকচার থেকে, তারপরে মাইক্রো সার্ভিস থেকেও কিছু আসতে পারে। তারপর আমাদেরকে সলিড প্রিন্সিপাল থেকে মাস্ট কোশ্চেন আসবেই, এবং এটা আমাদেরকে শুধুমাত্র প্রিপারেশনের জন্য না, আমাদের প্রোগ্রামিং এর জন্য সলিড প্রিন্সিপালটা খুব ভালো মতো জানতে হবে আসলে, এবং আমাদেরকে ইমপ্লিমেন্টও করতে হবে। তো সলিড প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করতে হলে আমাদেরকে ওওপি কনসেপ্ট অবশ্যই লাগবে। এখানে মেইনলি আসলে ওওপির কনসেপ্টগুলো দিয়েই আমাদেরকে সলিডের যে 5টা প্রিন্সিপাল আছে এই 5টা প্রিন্সিপালের ইমপ্লিমেন্টেশন করতে হবে। তারপরে ড্রাই আমাদেরকে ফলো করতে হবে। ড্রাই হচ্ছে ডু নট রিপিট ইউরসেলফ, অর্থাৎ আমরা এক কোড বারবার যেটা করি এক কোড বারবার আসলে করব না। তারপরে TDD ফলো করব আমরা যদি আমরা সময় পাই, অর্থাৎ টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। বেস্ট প্র্যাকটিস আরও যেগুলো আছে সেগুলো আমরা ফলো করব। আর অ্যাপ্লিকেশন কিভাবে ডিজাইন করতে হয় সেটা সম্পর্কেও আমরা নলেজ নিব, এবং ডেটাবেজ স্কিমা কিভাবে ডিজাইন করতে হয়, ডেটাবেজ স্কিমা ডিজাইন করার জন্য বিভিন্ন টুলস আছে সেগুলো আমরা কভার করব ইনশাল্লাহ। আর সেই সাথে আমাদেরকে কিছু এসেনশিয়াল টেকনোলজিস আমাদেরকে অবশ্যই সাথে জানতে হবে। এখান থেকে ভাইবারতে বা হচ্ছে দেখা যাচ্ছে টেকনিক্যাল কিছু কোশ্চিন আসতে পারে, আবার যখন আমরা কাজ করব বিভিন্ন অ্যাপ্লিকেশন ডেভেলপ করব তখনও আমাদেরকে এগুলো লাগবে আসলে। যেমন আমাদের ক্যাশ ম্যানেজমেন্টের জন্য অবশ্যই রেডিসটা লাগবে, রেডিসটা আমরা ফলো করব কারণ রেডিসটাই সবচেয়ে বেশি ইউজ হয়। তারপরে কিউ ম্যানেজমেন্টের জন্য আমরা RabbitMQ ইউজ করব। এগুলো যেমন আমরা থিওরি জানবো, প্লাস হচ্ছে কিভাবে কাজ করে অপারেশনাল প্রিন্সিপাল, এবং হচ্ছে একেবারে ইমপ্লিমেন্টেশন লেভেলে যে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তারপরে অ্যাপাচি কাফকা এটাও লাগবে আমাদের। আর আমাদেরকে বিভিন্ন যে বাকেটগুলো আছে, যেমন আপনার AWS এর S3 বাকেট আছে, বাকেট নিয়ে অবশ্যই জানতে হবে। কারণ আমরা গতানুগতিক যেভাবে কাজ করি বাংলাদেশে বা যে প্রজেক্টগুলো করি, আমরা কি করি, বিভিন্ন যে ফাইলগুলো আমরা হ্যান্ডেল করি, ইমেজ, ভিডিও বা অডিও যে ফাইলগুলো আছে এগুলো আমরা অ্যাপ্লিকেশন সার্ভারেই রেখে দেই, ঠিক না? অ্যাপ্লিকেশন সার্ভার যেটা আছে অ্যাপ্লিকেশন সার্ভারের মধ্যেই একটা ফোল্ডার করি, ফোল্ডার করে ওর মধ্যে এগুলো আমরা রেখে দেই এবং এটার পাথটা আমরা আমাদের ডেটাবেজে রাখি। কিন্তু আসলে অ্যাপ্লিকেশন সার্ভার তো আমাদের ফাইল ম্যানেজ করার জন্য না, অ্যাপ্লিকেশন সার্ভার হচ্ছে অ্যাপ্লিকেশন ম্যানেজ করার জন্য। কারণ ফাইলকে প্রসেস করতে একটা ভালো পরিমাণে ব্যান্ডউইথের প্রয়োজন হয় এবং দেখা যাচ্ছে একটা কম্পিটিশন পাওয়ার লাগে, তো যেটা অ্যাপ্লিকেশন সার্ভার আসলে এই কাজের জন্য না, কিন্তু আমরা করি তাই কারণ আমরা বেস্ট প্র্যাকটিস ফলো করি না। এখানে নিয়মটা হচ্ছে যে ফাইলগুলো থাকবে, আমাদের ফাইলগুলো সরাসরি আমাদের ক্লায়েন্ট থেকেই আমাদের কোনো একটা বাকেটে এটা আপ হয়ে যাবে, এবং সেটার যে লিঙ্কটা আগে থেকে প্রি জেনারেট হয়ে থাকবে। অর্থাৎ আমাদের যখন ক্লায়েন্ট সাইড থেকে একটা এপিআই কল হবে অ্যাপ্লিকেশন সার্ভারে, তখন অ্যাপ্লিকেশন সার্ভার বাকেটের সাথে কানেক্ট করে বাকেট থেকে একটা ইউআরএল জেনারেট করে জাস্ট আমাদেরকে একটা ইউআরএল দিবে, এবং ক্লায়েন্ট সাইড থেকেই আমরা ওই ইউআরএলটাকে কাজে লাগায় আমাদের যে ফাইলটা থাকবে সরাসরি আমরা কোনো একটা বাকেটে ওইটা আপ করে দিব। আপ করে দিয়ে দেন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সার্ভারকে কনফার্মেশন দিব যে হ্যাঁ আমাদের এটা আপ হয়ে গেছে। দেন অ্যাপ্লিকেশন সার্ভার জাস্ট যে লিঙ্কটা প্রি জেনারেট করছিল ওই লিঙ্কটা আমাদের ডেটাবেজে রেখে দিবে। অর্থাৎ আমাদের ফাইলগুলো আসলে অ্যাপ্লিকেশন সার্ভারে যাবেই না, আমাদের অ্যাপ্লিকেশন সার্ভার কোনো ফাইল কখনোই ম্যানেজ করবে না। তো এন্টারপ্রাইজ লেভেলের বা হচ্ছে এখনকার যে বড় বড় সিস্টেমগুলো ওগুলো এভাবেই ডিজাইন হয়। তো জাস্ট আমি একটা উদাহরণ দিলাম আপনাকে বোঝার জন্য। তারপরে আমরা SNS, তারপরে হচ্ছে ACS এগুলো ইউজ করব, অর্থাৎ সিম্পল নোটিফিকেশন সিস্টেম, তারপরে সিম্পল ইমেল সিস্টেম এগুলো ইউজ করব AWS থেকে। তারপরে লগিং ডিবাগিং এর জন্য আমাদের সেশন থাকবে ইনশাল্লাহ। তারপরে ওয়েব সকেট IO, তারপরে ওয়েব RTC এগুলো আমরা ইউজ করব আমাদের রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য। কারণ এপিআই সাধারণত কি হয়, রেস্ট এপিআই আমরা শুধুমাত্র আমাদের ক্লায়েন্ট সাইড থেকে আমাদের সার্ভারকে একটা রিকোয়েস্ট করতে পারি, সেই রিকোয়েস্টের প্রেক্ষাপটে ক্লায়েন্ট একটা জাস্ট রেসপন্স দেয় ডেটা। কিন্তু যদি এমন হয় যে কোনো একটা ডেটা আমার
সার্ভার থেকে কোনো একটা ক্লায়েন্টকে অথবা নির্দিষ্ট কিছু ক্লায়েন্টকে ফোর্সলি পাঠানো দরকার। তো সেক্ষেত্রে আসলে ডেটাগুলো কিভাবে পাঠাবো তখন? তো সেগুলো টেকনোলজিগুলো হচ্ছে ওয়েব সকেট। ওয়েব সকেটের লাইব্রেরি হচ্ছে socket.io। তারপর হচ্ছে ওয়েব আরটিসি আছে। ওয়েব আরটিসিটা হচ্ছে মেইনলি ভয়েস কল বা হচ্ছে ভিডিও কল, অর্থাৎ বেশি পরিমাণে ডেটা যদি থাকে সেক্ষেত্রে আমরা ওয়েব আরটিসি ইউজ করি। তারপরে এপিআই গেটওয়ে আমরা ইউজ করব, এটাও খুবই এসেনশিয়াল আসলে। তারপরে ডাইনামো ডিবি ইউজ করব আমরা সেশন ম্যানেজমেন্টের জন্য। তারপরে সোয়াগার, এটাও লাগবে আমাদের ডকুমেন্টেশনের জন্য। সোয়াগারটা আসলে খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আমাদের আসে হচ্ছে তারপরে আসে আমাদের ভার্সন কন্ট্রোল আর হচ্ছে বেসিক ডেভঅপস। এখান থেকেও এখন কিছু কোশ্চিন আসতে পারে আমাদের জব প্রিপারেশনের জন্য। এগুলো নলেজ থাকলে দেন হচ্ছে জব পাওয়াটা আমাদের জন্য অনেক আসলে সহজ। তো ভার্সন কন্ট্রোলের জন্য আমরা গিটহাবটা একটু ভালো করে শিখবো। তারপরে হচ্ছে গিট ফ্লো, গিটহাব ফ্লো, দুইটা অ্যাপ্রোচ আছে আমাদের প্রজেক্ট ভার্সন কন্ট্রোলের জন্য। তো দেখা যাচ্ছে আমরা দুইটাই শিখবো এখান থেকে। তারপরে সিআইসিডির জন্য আমরা গিটহাবের যে অ্যাকশন রানার আছে এগুলো ইউজ করব, অর্থাৎ আমরা একটা অ্যাপ্লিকেশন যখন গিটে পুশ করব, রিপোজিটরি পুশ করব, তখন যেন সরাসরি সেটা আমাদের অ্যাপ্লিকেশনটা বিল্ড হয়ে দেন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সার্ভারে ওটা রান হয়ে যায়। তো তারপর যদি সময় থাকে দেন হচ্ছে জেনকিন্সটা আমরা ওইটা কভার করব ইনশাল্লাহ। তারপরে আমাদের ডেভ প্রড এনভায়রনমেন্ট ম্যানেজ কিভাবে করা হয় সেটা শিখবো, কারণ একটা অ্যাপ্লিকেশন যখন ডেভেলপ করা হয় এবং ডেভেলপ করতে করতে যখন ওইটা আবার প্রোডাকশনে চলে যায়, তারপরেও দেখা যাচ্ছে ডেভেলপমেন্টের অনেক পোর্শন থেকে যায়। তো যার কারণে ডেভ আর প্রড মানে প্রোডাকশন আর ডেভেলপমেন্ট ম্যানেজ করাটা একটা সেম অ্যাপ্লিকেশনের মধ্যে কিভাবে করতে হয় এটাও আমাদেরকে শেখা আসলে খুবই জরুরি। তারপরে ডকার হাব, এগুলো আমাদের কভার করবো ইনশাল্লাহ। তারপরে কুবারনেটিস আছে, যদি সময় পাই আমরা দেন হচ্ছে কুবারনেটিসটাও আমরা এটাও কভার করব। আর ম্যানুয়ালি কিভাবে প্রজেক্ট ডেপ্লয় করা যায়, সাধারণত ম্যানুয়ালি ডেপ্লয় হয় না, তারপরেও আমরা দেখবো যে ম্যানুয়ালি কিভাবে ডেপ্লয় করা যায়। ভিপিএর সম্পর্কে জানবো, আর এডাব্লিউএস এর আইএম, তারপরে হচ্ছে EC2, তারপরে আরডিএস। রিলেশনাল ডেটাবেস সিস্টেম, রিলেশনাল ডেটাবেস সার্ভিস। ওইটাও আমরা ইনশাল্লাহ কভার করতে হবে আমাদেরকে। আচ্ছা, এই হচ্ছে ভার্সন কন্ট্রোলার বেসিক ডেভঅপস এর যেগুলো ছিল। আচ্ছা, 8 নম্বরে আসে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টও আমাদের জন্য লাগবে এটা। এখানে আমাদেরকে এসআরএস পিআরডি কেমনে করতে হয়, কিভাবে এটা করতে হয় এটা সম্পর্কে জানতে হবে। এসআরএস হচ্ছে আপনারা অনেকে জানেন যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, বা পিআরডি হচ্ছে প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টটা হবে, প্রোডাক্টটা ডেভেলপ করার আগে পুরো ডিটেল রিটেন থাকবে যে আমাদের প্রোডাক্টটা কেমন হবে, কি কি ফিচার থাকবে, সবকিছু। আর তারপর আমরা এইচডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটা কভার করতে হবে, এখান থেকেও কিছু কোশ্চিন আসে। তারপরে ওয়াটারফল, অ্যাজাইল কিভাবে কাজ হয়, বাস্তবে আসলে কিভাবে কাজ হয়, এগুলো আমাদেরকে জানতে হবে, আমরা কভার করবো এগুলো। তারপরে হচ্ছে বিভিন্ন যে টুলস আছে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, আসানা আছে, জিরা আছে, ট্রেলো আছে, এগুলো সম্পর্কে জানতে হবে। প্লাস হচ্ছে এগুলা কিভাবে ইউজ করতে হয় লাইভে সেটাও আসলে আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, ওকে, এরপরে আসে হচ্ছে এগুলাতে আমরা কতটুকু আসলে কভার করব আমি জানি না। যদি আমরা শেষের দিকে যাই সময় পাই দেন হচ্ছে বিগ ডেটার মধ্যে হ্যাডপ আছে আমাদের ফ্রেমওয়ার্ক, এটা আমরা যতটুকু পারি কভার করব। এখানে এইচডিএফএস, তারপরে হচ্ছে ইয়ার্ন, হাইভ, স্পার্ক, এগুলো আছে। যদি আমরা সময় পাই দেন হচ্ছে এগুলো আমরা আস্তে আস্তে কভার করব এগুলো। আর আমাদেরকে যেহেতু এখন আসলে এআই এর যুগ, সেহেতু সবার শেষে যে আমাদেরকে কিভাবে একটা এআই পাওয়ার্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়, এআই কিভাবে ইন্টিগ্রেশন করা যায় এবং কিভাবে ডেভেলপমেন্টে আমরা এআই নিয়ে আসতে পারি, এগুলো নিয়ে আমাদেরকে
এগুলো নিয়ে আমাদেরকে শিখতে হবে আসলে। তবে এগুলো আসলে পরে, কারণ বিগ ডেটাটা ম্যানেজ হয় যেখানে আসলে পেটাবাইট লেভেলে ডেটা থাকে, অর্থাৎ বড় বড় যে কোম্পানিগুলো আছে, জায়ান্ট কোম্পানি, যাদের প্রচুর পরিমাণে ডেটা জেনারেট হয় প্রতিদিন, দেখা যাচ্ছে যে পেটাবাইট এক্সাবাইট লেভেলের যে ডেটা যখন তাদের চলে যায়, তখন সেগুলো আর ট্রেডিশনাল আমাদের যে এই ওয়েগুলোতে আসলে ডেটাগুলো ম্যানেজ করা যায় না। তখন যে বিগ ডেটার কনসেপ্টগুলো আছে, এই বিগ ডেটার কনসেপ্টগুলো আমাদেরকে করতে হয়, আমাদেরকে নিয়ে আসতে হয় ডেটা ম্যানেজ করার জন্য। তো এগুলো নিয়েও আমরা ইনশাল্লাহ কভার করব শেষের দিকে, যে যদি আমরা সময় পাই বা আপনারা যদি ধৈর্য আসলে থাকে সে পর্যন্ত। আচ্ছা, ওকে, আমার মনে হয় যে মোটামুটি আমরা কি কভার করব সেগুলো আমরা পেয়ে গেছি। আর আপনাদের এই উইকের, অর্থাৎ আজকে থেকে শুরু করে আপনার হলো নেক্সট শুক্রবার রাত 9টা পর্যন্ত ফার্স্ট উইকের আমাদের যে টাস্ক থাকবে সেটা হচ্ছে যে আপনারা টাইম কমপ্লেক্সিটি, তারপরে বিগ ও নোটেশন উইথ ক্যালকুলেশন, অ্যারে, আর হচ্ছে লিঙ্ক লিস্ট, এই 4টা টপিক আপনারা কভার করবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেখান থেকে আপনাদের ভালো লাগে যে সোর্সগুলা, সেখান থেকে আপনারা এই টপিকগুলা কভার করবেন, যতটা ডিটেল পারা যায়। আর এর মধ্যে যদি আপনাদের কোনো কনফিউশন তৈরি হয় বা এমন কোনো জিনিস আছে যেগুলো আপনারা বুঝতে পারছেন না, একেবারে কমপ্লেক্স লাগছে আপনাদের কাছে অনেক বেশি, সেগুলোর আপনারা কোশ্চিন করবেন। তো কোথায় কোশ্চিন করবেন সেটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, ওই লিঙ্কে গেলে দেন এখানে আপনারা কোশ্চিন করতে পারবেন। আপনাদের এখানে নাম দিবেন, আপনাদের কোশ্চিন কোনটা বুঝতে পারছেন না, খুবই জটিল মনে হচ্ছে সেটা বলবেন, আর কত তারিখে কোশ্চিনটা করছেন জাস্ট এখানে তারিখটা লিখে দিবেন। আচ্ছা, ওকে, আমার মনে হয় যে মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন আপনাদের কোনো কোশ্চিন থাকলে আপনারা কোশ্চিনগুলো করতে পারেন। ভাই আপনারা করতে পারেন, আনমিউট করে ভয়েসে কোশ্চিন করতে পারেন, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা, আমার যে কোশ্চেনটা ছিল মানে এতক্ষণ পর্যন্ত যে রোড ম্যাপ বা ধরেন পুরো জার্নিটা কিরকম হবে ওটা হচ্ছে আমি দেখতেছিলাম। তো আমি হচ্ছে অ্যাজ এ ফ্লাটার ডেভেলপার প্রায় হচ্ছে 3 বছর ধরে কাজ করতেছি ফ্লাটার ওকে, আর কি। তো আমি কি আপনার এই করতে পারবো, বা এখান থেকে আমার মানে হচ্ছে আমার জার্নিটা তো ডিফারেন্ট, মানে হচ্ছে ব্যাক এন্ড বা আপনাদের তো অন্য ধরনের নোড এক্সপ্রেস নিয়ে কাজ করার কথা ছিল, তারপর হচ্ছে ধরেন আপনার অন্য জিনিসগুলো। তো আমার জন্য ব্যাপারটা কিরকম হবে, বা আমি কি এটা কন্টিনিউ করতে পারবো? হ্যাঁ, এটা আপনি কন্টিনিউ করতে পারবেন, কারণ হচ্ছে এখানে আপনি যদিও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট আছেন, সেহেতু মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের আপনার অনেক কিছু আসলে এখানে কাজে লাগবে। যেমন এখানে আপনার হলো রিক্রুটমেন্ট প্রসেস যেটা আছে, ধরেন সিভি কিভাবে ক্রিয়েট করতে হবে, তারপরে প্রাইমারি ভাইবা গুলো কেমন হবে, টেকনিক্যাল স্কিলের মধ্যে আপনার যদি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টেও আপনি অ্যাপ্লাই করেন, তারপরেও কিছু টেকনিক্যাল স্কিল আপনার লাগবেই। যেমন ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, এখান থেকে আপনার কোশ্চিন আসবে এখান থেকে। তারপরে আপনার হলো দেখা যাচ্ছে যে ওওপির কনসেপ্ট গুলা, যেহেতু আপনি ফ্লাটার নিয়ে কাজ করছেন সেহেতু ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডার্টেও কিন্তু আপনার ওওপির কনসেপ্ট আছে, এবং ডার্ট কিন্তু হচ্ছে সবচেয়ে আপনার হলো আধুনিক একটা ল্যাঙ্গুয়েজ। যত ল্যাঙ্গুয়েজ এ পর্যন্ত আসছে সবগুলার যে ভালো ভালো জিনিসগুলো আছে সেগুলা নিয়ে কিন্তু ডার্টটা আপনার হলো ডেভেলপ করা হয়েছে, ডার্ট ল্যাঙ্গুয়েজটা। এই কারণে আমার কিন্তু সবচেয়ে ফেভারিট ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে একটা হচ্ছে ডার্ট। জি ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আপনি দেখা যাচ্ছে যে আপনার এই কনসেপ্ট গুলো আসলে লাগবে, ওপির কনসেপ্ট লাগবে, কারণ ওপির কনসেপ্ট কিন্তু সবার জন্য একই। তারপরে আপনার হলো আপনারা যেমন ক্লিন আর্কিটেকচার আপনারা ইউজ করেন। জি জি জি, ক্লিন আর্কিটেকচার। হ্যাঁ, এমভিএম আছে, এমভিসি আছে, হ্যাঁ, এমজিপি আছে। তো দেখা যাচ্ছে যে এখন বেশি ক্লিন আর্কিটেকচারটা আসলে বেশি ইউজ করা হয় মোবাইল ডেভেলপমেন্টের জন্য। তো দেখা যাচ্ছে ওখানে আপনাদের একটা ভালো আসবে। আর কমন যেগুলা, যেমন ধরেন ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, তারপরে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন আপনি ডার্টটা আপনি মতো করতে পারেন। তারপর জাভাটা যদি আপনি করেন দেন হচ্ছে আপনি তো সব সময় আসলে হাইব্রিডে থাকবেন না। জি, দেখা যাচ্ছে যে যখন আপনি বাইরে অ্যাপ্লাই করবেন তখন ওরা শুধুমাত্র কিন্তু আপনাকে হাইব্রিডে রাখবে না, আপনাকে নিবে ফ্লাটার ডেভেলপার হিসেবে, কিন্তু কয়েকদিন পরে নেটিভে কাজ করাবেন। হ্যাঁ, নেটিভে কাজ করাবে। তো নেটিভে যখন করাবে তখন কিন্তু আপনার জাভা আসলে লাগবেই, কারণ জি জি, ওটার জন্য কটলিন করি আমি মোটামুটি।
কটলিন মোটামুটি কাছাকাছি, মানে মোটামুটি একই কাছাকাছি কটলিন আর জি। জাভাটা, যদিও কটলিনে কোড আসলে অনেক কম লিখতে হয়। জি তো মানে আপনার কিছু কিছু লাগবে আসলে। আর জি শুধু আসলে আপনি মোবাইল মানে মোবাইল এন্ডে না থেকে যদি আপনি ব্যাক এন্ডেও কিছু আপনার নলেজ গুলো রাখতে পারেন, যেমন এসকিউএল কিভাবে কাজ করছে, তারপরে আপনার হলো ফ্রেমওয়ার্ক ব্যাকএন্ড যেগুলো আছে, এপিআই গুলা কিভাবে কাজ করছে। যেমন অনেকের আসলে হতে পারে যে আপনার ফ্রেমওয়ার্কের মধ্যে আপনার নেক্সট এক্সপ্রেসটা হয়তো বা অনেকে শিখতে চায়। তো জি আমি এক্সপ্রেসও কাজ করি আলহামদুলিল্লাহ, মানে প্রায় 1.5 বছর ধরে। আচ্ছা আচ্ছা, এটা তো খুবই ভালো আসলে। তো দেখা যাচ্ছে এক্সপ্রেসটা আপনার আরেকবার কভার হয়ে যাচ্ছে। যেহেতু আপনার এক্সপ্রেসটা আছে, সেহেতু এক্সপ্রেসটা আপনার কম সময় দিলে হয়ে যাচ্ছে। জি আপনি জি অন্য অবশ্যই। একটা সময় দিতে পারছেন, সাপোজ জাভা স্প্রিং বুটে সময় দিতে পারছেন, বা দেখা যাচ্ছে যে নেস্ট জেএস আপনি সময় দিতে পারছেন। জি তো নেস্ট কিন্তু আপনার হচ্ছে দুইটা লাইব্রেরির উপরে বেস্ট করে করা। আপনার নেস্ট আপনি দুইভাবে নিতে পারেন, একটা হচ্ছে এক্সপ্রেস লাইব্রেরির উপরে বেস্ট করে, আরেকটা হচ্ছে আপনার আরেকটা আপনার হচ্ছে লাইব্রেরি আছে, ওটার নাম আমি ভুলে গেলাম। ডাইনো না, ডাইনো না, আপনার হচ্ছে এটা সম্ভবত ফাস্টিফাই এপিআই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা জি 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 ফাস্টিফাই এর উপরে। জি তো এখান থেকে তারপরে ধরেন আপনার এখান থেকে আপনার আসলে শেখার আছে অনেক কিছু জব জি। প্রিপারেশন জন্য, তো আপনি জি, চাইলে জি। কন্টিনিউ করতে পারেন। ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ওকে, নেক্সট। আর যদি কারো কোশ্চেন থাকে। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শোনা যায় ক্লিয়ার। আচ্ছা, আমি হচ্ছি ইমন। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কেমিস্ট্রি আর কি। আমি ওকে কেমিস্ট্রি বেসড একটা জব করি। ওকে আর হচ্ছে লাস্ট কিছু থেকে আমি বুঝতে পারি কি যে কোডিং জিনিস আমাকে ভালো লাগে। তো আমি আচ্ছা ওকে সি প্লাস প্লাস শিখি, প্লাস হচ্ছে আপনার কোর্সেস হচ্ছে কি আপনার কন্টেস্ট করি আর কি, রেগুলার কন্টেস্ট করি। ভালো লাগে আর কি জিনিসটা, কোডিং জিনিসটা ভালো লাগে আর কি, এই জন্যই আসা আর কি। তো আমি সি প্লাস প্লাস পারি, বেসিক পারি, ইন্টারমিডিয়েট কিছুটা পারি আর কি। ওকে আর এসে তেমন শুরু করি নাই, টুকটাক শুরু করছি আর কি। ওপিটা টুকটাক পারি। ওকে এখন আমি কি পাবো কি না আপনার সাথে মানে কোপ করে চলতে, হ্যাঁ ভাইয়া, যদি আপনি যেহেতু আমার সময়, আগে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। জি। আসলে এইটার জন্য মানে কোনো ব্যাকগ্রাউন্ড মানে দরকার নাই হলে আপনার ভালো। দেখা যাচ্ছে যাদের ব্যাকগ্রাউন্ড আছে সিএসসি অথবা আপনার হচ্ছে রিলেটেড কোনো সাবজেক্টে, তখন যেটা হয় দেখা যাচ্ছে যে ওনারা আসলে অলরেডি পড়ে জি। আসছে সব বিষয়গুলো, অনেক কিছু, মানে সব পড়ে আসেনি, কিছু কিছু বিষয় পড়ে আসছে, যেমন ডিএস এটা পড়ে আসছে, তারপরে ল্যাঙ্গুয়েজ হিসাবে জাভাটা পড়ে আসছে, তারপরে আপনার কিছু ডিজাইন আর্কিটেকচার এগুলো পড়ে জি। আসছে। তো কিছুটা 30% অ্যাডভান্স আসলে পায় আচ্ছা যদি ঠিক মতো পড়াশোনা করে আসে। আদারওয়াইজ মানে এটা এমন না যে মানে একদম ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এমন না, এটা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসলে সম্ভব। আচ্ছা। জাস্ট আর আপনাকে হচ্ছে ভাই আপনার যে প্রিপারে যে যে জি। ওকে ভাই, বলেন ভাই। হ্যালো। হ্যাঁ জি ভাই, শোনা আছে ভাই, আচ্ছা, বলেন। আপনার যে স্লাইড দেখালেন যে, জি, আমার যে আপনার যে টাইমলাইনটা মানে কত মাস বা কেমন এইটা আপনার ভাই প্ল্যান কি আসলে আর কি, মানে এখন, কত মাস এইটা ধরে ভাই এই এখন, প্ল্যানিংটা? হ্যাঁ এইটা ভাই জি। আসলে এখন বলা কঠিন আসলে। এইটা এমনও হতে পারে আচ্ছা যে আচ্ছা দেখা যাচ্ছে যে মানে 6 মাসও পার হয়ে যেতে পারে। এটা নির্ভর করবে যে অ্যাপ্রক্স আপনারা একটা ধারণা কত আপনার। আগাতে জি। পারছেন। এটা আপনারা কত দ্রুত আগাতে পারছেন সেটার আচ্ছা উপর আচ্ছা আসলে নির্ভর করবে। যেমন আচ্ছা আচ্ছা, লাস্ট, আমরা যদি ডিলে করি সেক্ষেত্রে আপনি একটু স্লো আগাবেন, তাই না? হ্যাঁ আপনারা যদি স্লো আগান দেন দেখা যাচ্ছে আমিও স্লো আগাবো। দেখা যাচ্ছে যে যেমন এই উইকে আমি আচ্ছা 4টা আচ্ছা। টপিক দিচ্ছি, জি জি। যদি দেখি যে না আপনারা 4টা টপিক খুব ভালোভাবে সবাই শেষ করতে পারছেন, বা ম্যাক্সিমাম আপনারা ভালোভাবে শেষ করতে পারছেন, দেখা যাচ্ছে যে এরপরে আমি তখন টপিক আরো বাড়াই দিব তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কিছু ইস্যু হচ্ছে, যেমন ধরুন হচ্ছে দেখা যায় যে প্রথম প্রথম অনেকে অনেক থাকে, দেখা যায় যে পরে দেখা যায় যে কমতে কমতে 4-5 জনে চলে আসে, তখন কি আপনি কন্টিনিউ করবেন? হ্যাঁ এটা আমার ইচ্ছা বা আছে, যদি একজনও থাকে তারপরেও এটা আমার জি জি জি। কন্টিনিউ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। যাক, আপনাকে ধন্যবাদ ভাই, ইনিশিয়েটিভ নিচ্ছেন আমার জন্য একদিন ভালো হবে আর কি। হ্যাঁ আসলে এর আমি জন্য আপনাকে মানে ধন্যবাদ। খুবই ব্যস্ত থাকি। জি আমার মানে জি। হ্যাঁ যেহেতু রিমোট জব প্লাস হচ্ছে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে থাকলেও দেখা যাচ্ছে আমাকে আসলে পুরো টিমটাই ম্যানেজ করতে হয়, প্লাস হচ্ছে আচ্ছা আচ্ছা টেকনোলজি গুলো সব নিজেকে দেখতে হয়।
তো দেখা যাচ্ছে যে আসলে আমাকে প্রচুর পরিমাণে বিজি থাকতে হয়, তারপরেও নিজেরও অনেক প্রিপারেশনের ব্যাপার থাকে, ফ্যামিলি থাকে। তো তারপরেও আসলে আমি হ্যাঁ মানে অবশ্যই 1-1.5 ঘন্টা করে বের করছি আপনাদের জন্য। তো এই জন্য আমি আশা করব যে আজকে অন্তত যারা আছে মোটামুটি 36, তো আমি আশা করব যে আপনারা এটা মূল্যায়ন করবেন, সবাই মূল্যায়ন করে দেন হচ্ছে এই অবশ্যই সময়টায় কাজে লাগাবেন। অবশ্যই। আর আমার আচ্ছা জি, লিঙ্কডইন প্রোফাইলটা আমি শেয়ার করছি অলরেডি, গ্রুপে আছে, তারপরে আমি আরেকবার দিয়ে দিব। আপনারা আমার সাথে চাইবো যে আমার সাথে আপনারা কানেক্টেড থাকেন। আমি আপনাকে অবশ্য কানেক্ট করছি, আমি অবশ্য হ্যাঁ পাঠাইছি। আচ্ছা ভাই, হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি পার ডে যদি 3 থেকে 4 ঘন্টা সময় দিই তাহলে কি সম্ভব? এনাফ। আপনার যদি 3 থেকে 4 ঘন্টা সময় আচ্ছা, দিতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। এবং আমি তো প্রথমে আপনাদেরকে দেখালাম যে আসলে কতগুলো জব আছে এই রিলেটেড। জি সফটওয়্যার জি ইঞ্জিনিয়ারিং জি। এর লাস্ট 24 ঘন্টাতে কতগুলো জব, মানে কত হাজার জব পোস্ট হয়েছে। তো আমরা যদি জাস্ট জি নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি ঠিকভাবে, তাহলে এখানে জব পাওয়া আসলে অনেক সহজ। আচ্ছা আচ্ছা, ওকে। আর কোনো কোশ্চিন? জি, আমার এটা করেছিল ভাই। জি না ভাই। ঠিক আছে। আচ্ছা, আমাদের হাতে মনে হয় সময় আছে আর 15 মিনিট, 14 মিনিট। আর কারো কোনো কোশ্চিন নাই? যে কোনো কোশ্চিন, আপনার এই সেক্টরের যে কোনো কোশ্চিন হতে পারে। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম আপনি যে 4টা যে টপিক আর কি দিচ্ছেন, ওইটার কি কোনো প্লে লিস্ট কি আপনি সাজেস্ট করবেন নাকি? না, এটা আমি কোনো প্লে লিস্ট সাজেস্ট করছি না। এটা আপনাদের মতো আপনারা ইউটিউবে খুঁজবেন, বা আপনার যে বিভিন্ন আপনার রিসোর্স গুলো আছে, রিসোর্স গুলো ফাইন্ড আউট করবেন, করে দেন হচ্ছে আপনারা এগুলো দেখবেন। মানে আমি এটা চাচ্ছি এই কারণে, যাতে আপনারা এক একজন আসলে এক এক জায়গা থেকে দেখেন, দেখে আপনাদের নিজেদের মধ্যে এটা মানে কোলাবোরেশন করতে পারেন। তারপর যদি একান্তই দেখা যাচ্ছে যে না আপনাদের ভালো হচ্ছে না, দেন হচ্ছে আমি কিছু তখন আপনার সাজেস্ট করব। কিন্তু আমি চাইবো যে আপনারা এগুলো নিয়ে প্রচুর সময় দেন, প্রতিদিন অন্তত 4 থেকে 5 ঘন্টা করে সময় দেন, দিয়ে এগুলা বিভিন্ন সোর্স থেকে আপনারা শেখেন। আর তারপরে যেখানে আপনারা আটকায় যাবেন সেখানে তো ইনশাল্লাহ আছি আমি। আর আপনাদের যে কোশ্চেন গুলা আমি লিঙ্ক দিয়ে দিব, এই লিঙ্কে এখানে এসে এই যে গুগল শিটটা আছে, এখানে এসে আপনাদের নাম লিখবেন, কোশ্চেন দিবেন, আর কোন ডেটে কোশ্চেন করছেন সেটা দিবেন। আর আপনারা ট্রাই করবেন হচ্ছে শুক্রবারের আগেই প্রিপেয়ার হয়ে যাওয়ার জন্য। বৃহস্পতিবার রাতের মধ্যে আপনারা পুরো প্রিপারেশন আপনাদের নিয়ে নেবেন, নিয়ে তার আগেই আপনারা কোশ্চেন গুলো দিয়ে দিবেন এখানে, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে। আচ্ছা, মুনতাসির ইমন ভাই লিখছেন যে ভাই কোনো টাস্ক দিবেন? হ্যাঁ ভাই, অলরেডি আমি টাস্ক দিছি আপনাদেরকে, এটা আমি গ্রুপেও শেয়ার করে দিব, যে আপনারা নেক্সট উইকে টাইম কমপ্লেক্সিটি, তারপরে বিগো নোটেশন উইথ ক্যালকুলেশন, অ্যারে, আর হচ্ছে লিঙ্ক লিস্ট, ডেটা স্ট্রাকচারের এই জিনিসগুলো আপনারা কভার করবেন যতটা ডিটেল পারেন। আচ্ছা, ওকে। আর কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের এই যে টাস্কগুলো দিচ্ছেন, আমরা তো এই জিনিসগুলো ব্রেক দিই। এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে তো? না, এখানে আসলে এখন ল্যাঙ্গুয়েজ লাগছে না। এগুলা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট থিওরি গুলো আপনারা শিখবেন, আপনাদেরকে কোড করতে হবে না। এখন কিভাবে কাজ করছে পুরোটা আপনারা থিওরিটিক্যালি পুরোটা শিখবেন, কোড করা দরকার নাই এখন। হ্যাঁ, আমি যেটা বলতে নিছিলাম, আমরা থিওরিটিক্যালি দেখবো, দেন হচ্ছে কি আপনি কি এই জিনিসগুলোর উপর আবার আমাদেরকে বুঝাবেন এরকম কিছু না? জাস্ট না আমাদের না, যে কোশ্চেনগুলো আপনারা আছে হ্যাঁ, আপনারা এগুলো যেগুলো বুঝে যাবেন নিজেরা, সেগুলো আমি আর বোঝাবো না। আপনারা ট্রাই করবেন নিজেরা বুঝে যাওয়ার, কারণ নিজেরা বুঝতে পারলে ওটা কিন্তু সবচেয়ে মানে আপনাদের অনেক দিন মনে থাকবে। আর তারপরেও দেখা যাচ্ছে যদি খুবই জটিল টপিক থাকে, যেটা আসলে ভ্যালিড, যে হ্যাঁ আপনারা আসলে বুঝতে পারেননি, সেইটা আমি দেন বোঝাই দিব। ওটা আপনারা যে কোশ্চিন করবেন এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব, ওখানে আপনারা কোশ্চিনটার সাথে সাথে ওখানে দিয়ে দিবেন। কিন্তু ট্রাই করবেন নিজেরা, মানে ট্রাই করবেন যেন পড়ে বুঝতে পারেন আপনারা, বা ভিডিওগুলো দেখে বুঝতে পারেন।
আমাদের যে মানে শেখানোর যে ফ্লোটা আপনি যদি কয়েকটা ল্যাঙ্গুয়েজে দিয়েছেন প্রোগ্রামিং এ, তো আমাদের কি একটা একটা করে শেখানো হবে? যেরকম যদি আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করি, দেন হচ্ছে এক্সপ্রেস, তারপর নেক্সট জেএস, এগুলো শেষ করে আবার জাভাতে গিয়ে আবার জাভার জিনিসগুলা এভাবে এভাবে যাবে নাকি কিভাবে হ্যাঁ, যাবে? এগুলো আপনার ধারাবাহিকভাবে যাবে আসলে। যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ প্রথমে মানে শেষ করব, জাভাটা শেষ করব, জাভা দিয়ে আমরা ডিএসএ মানে অ্যালগোরিদম যেগুলো আছে, অ্যালগোগুলো আমরা প্রবলেম সলভিং যেগুলো আছে সেগুলো আমরা জাভা দিয়ে করব। কারণ অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে আপনার যদি আমরা জাভা স্ক্রিপ্ট অথবা পাইথনে যাই, সেখানে আসলে ওদের বিল্ট ইন ফাংশন প্রচুর পরিমাণে আছে। বিল্ট ইন ফাংশন দিয়ে আপনারা করে ফেলতে পারবেন সহজে, তো আপনারা শিখতে পারবেন না। কিন্তু জাভা দিয়ে করলে যেটা হবে, দেখা যাচ্ছে যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, কারণ জাভার অত বিল্ট ইন ফাংশন নাই। আর যেহেতু আপনার জব প্রিপারেশন ভালো কোম্পানির জন্য, সেহেতু জাভাটা লাগবে আসলে। দেন একটা একটা করে শেষ করবো, জাভাটা শেষ হলে তারপরে আপনার জাভা স্ক্রিপ্ট, তারপরে আপনার অন্য আপনারা যেটা চান সেভাবে আগাবো আমরা। আচ্ছা, তারপরে আর কোনো কোশ্চিন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমরা তো শুরুতে ডিএসএ দিয়ে শুরু করব। আমি ভার্সিটিতে ডিএসএ কিছু পড়ছিলাম, আর কয়েকটা ফ্রেমওয়ার্কও এক্সপ্লোর করছি টুকিটুকি, নেক্সট জেএস নেক্সট। কিন্তু ফ্রেমওয়ার্ক গুলোতে যেটা দেখলাম যে মানে ডিএসএ খুব সরাসরি মানে আমি নিজে এখন পর্যন্ত দেখি নাই যে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম খুব একটা ইউজ করতে, বা মানে ছোটখাটো যে কাজগুলো। তো সেক্ষেত্রে আমরা ডিএসএ কতটুকু শিখবো বা কেমন এফোর্ট দিব, যেহেতু ইনিশিয়ালি আমরা ডিএসএ দিয়ে শুরু করতেছি? হ্যাঁ, ডিএসএ টা আমরা ফুল এফোর্ট দিব, কারণ হচ্ছে ডিএসএ থেকেই আপনাদের জবের জন্য 25 থেকে 35% কোশ্চিন ডিএসএ থেকে আসবে। আর যেহেতু এটা জব প্রিপারেশন, সেহেতু আপনাদের লাগবে আসলে এখানে। ফ্রেমওয়ার্ক বা যখন আমরা কোনো কিছু ডেভেলপ করি, সেক্ষেত্রে কি ডিএসএ কি লাগে? বা হ্যাঁ, অনেক অনেক ক্ষেত্রেই লাগে। যেমন আপনি ধরেন ফ্রেমওয়ার্কে আপনি কাজ করছেন, করতে করতে আপনার ক্লায়েন্ট সাইড থেকে আপনার অনেক ডেটা নেওয়া দরকার। অনেক ডেটা আপনি নিচ্ছেন, নিয়ে দেন হচ্ছে ওই ডেটাগুলো থেকে সর্ট করে বা সার্চ করে বা কোনো একটা আপনার অপারেশন করে ওখান থেকে কিছু ডেটা বের করে দেন আপনাকে ডেটাবেজে রাখতে হবে। তো তখন আপনি ওই ডেটাগুলোকে কেমনে হ্যান্ডেল করবেন? দেখা যাচ্ছে যে আপনি এমন ভাবে হ্যান্ডেল করলেন, ওখানে আপনি ও অফ এন কিউব বা ও অফ এন স্কয়ার করলেন, টাইম কমপ্লেক্সিটি ওই টাইপ লেগে গেল। কিন্তু দেখা যাচ্ছে ওটা সহজেই আপনার ও অফ 1 এ করে ফেলা সম্ভব। তো এই নলেজটা না থাকলে দেন হচ্ছে ওইটা হবে না। আর যেহেতু জব প্রিপারেশন, সেহেতু মেইনলি জবের জন্য আমাদের লাগবে এটা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, আর কোনো কোশ্চেন? ভাই আমার শেয়ার করা হবে? হ্যাঁ জি ভাই, আরেকবার ভাই বলুন ভাই। ভাই আমাদের সাথে কি স্লাইডটা শেয়ার করা হবে? স্লাইডটা হ্যাঁ আপনারা চাইলে শেয়ার করা যায়। আমি তাহলে এটা গ্রুপে দিয়ে দিব লিংক। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল আর কি, যে আমাদের এখানে কি গ্রাফকিউএল লাগবে শিখা? হ্যাঁ, গ্রাফকিউএল এটা আসলে আমরা কতটা ডিপে যাচ্ছি এটার উপরে নির্ভর করবে। হ্যাঁ, গ্রাফকিউএল, তারপরে জিআরপিসি আছে। যেমন আমরা যদি চাই যে না আমরা মাইক্রো সার্ভিসের অনেক ডিপে যাব, দেন হচ্ছে আপনার মাইক্রো সার্ভিস আসলে আপনার রেস্টফুল এপিআই বা গ্রাফকিউএল এ যখন আমরা সার্ভিস টু সার্ভিস কমিউনিকেট করব, তখন এগুলো আসলে ইফিশিয়েন্ট ওয়ে না। তখন ইফিশিয়েন্ট ওয়ে হচ্ছে আপনার জিআরপিসি। তো দেখা যাচ্ছে যে তখন জিআরপিসিটাও লাগতে পারে। তো এইটা নির্ভর করবে আমাদের উপরে, আমরা আসলে কতটা ডিপে যাচ্ছি, আপনারা কতদিন পর্যন্ত ধৈর্য রাখতে পারছেন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আচ্ছা ভাইয়া, আপনি যে টাস্ক গুলা দিচ্ছেন, মানে যে টপিক গুলা, এগুলোর উপরে কি পরে কি কোনো টাস্ক দিবেন যে আপনার এগুলা করবেন, এই টাস্ক গুলা করবেন? হ্যাঁ, এগুলোর উপরে যেটা করব আমি কিছু এক্সাম নিব। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে এমসিকিউ আচ্ছা ভাই, এই টাইপের। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ইয়ারলি স্যালারি কি স্যালারি একবার এ দেয় নাকি? আচ্ছা, এটা মান্থলি দেয় ভাই, এটা স্যালারি ওরা অ্যানুয়ালি এটা মানে ক্যালকুলেট করে, কিন্তু এটা প্রতি মান্থে স্যালারি দেয়। আচ্ছা ভাইয়া, মানে বাইরের কোম্পানিগুলোর রিক্রুটমেন্ট মানে চায় যে আমরা সবকিছু শিখে যে তাদের মানে সবকিছু শিখবো বা সবকিছু জানবো,
তাদের কোনো ইয়ে থাকে নাকি যে আমরা হালকা জেনে ওদের কাছে ইন্টারভিউ ক্র্যাক করার পর দেন হচ্ছে ওরা শেখাবে এরকম কিছু? এইটা নির্ভর করবে হচ্ছে যে আমরা আসলে কোন লেভেলে অ্যাপ্লাই করছি। আপনি কি একেবারে এন্ট্রি লেভেলে অ্যাপ্লাই করছেন, নাকি মিড লেভেলে, নাকি আপনার সিনিয়র লেভেলে? যদি আপনি সিনিয়র লেভেলে করে থাকেন দেন হচ্ছে ওদের জব রিকোয়ারমেন্টটা ওইরকমই হয় যে আপনি অনেক কিছুই জানেন, আপনি ওদের যে জুনিয়র টিম আছে ওদেরকে শিখাইতে পারবেন। তারপরেও দেখা যাচ্ছে যে কিছু জিনিস শেখার থাকে কোম্পানিতে যে। আর যদি আপনার দেখা যাচ্ছে এন্ট্রি লেভেলে হয় দেন হচ্ছে আপনাকে জাস্ট যেগুলো যেগুলো দরকার জবের জন্য, অর্থাৎ আপনাকে অ্যাসিস্টমেন্ট করার জন্য, ডিএসএ ল্যাঙ্গুয়েজ, প্রবলেম সলভিং, তারপরে ওওপি ল্যাঙ্গুয়েজ, কিছু টুকটাক ফ্রেমওয়ার্ক, জাস্ট এগুলা। তারপরে আপনার ডিজাইন প্যাটার্ন, তারপরে হচ্ছে আপনার আর্কিটেকচার, তারপরে সিস্টেম ডিজাইন থেকে কিছু কোশ্চিন আসতে পারে, বা ডেভঅপস থেকে কতটুকু জানেন, জাস্ট আপনাকে অ্যাসেসমেন্টের জন্য যেগুলো যেগুলো লাগবে সেগুলা। মানে আপনি যত জানবেন আপনার জন্য পাওয়াটা তত সহজ হবে। জি ভাইয়া। ওকে, আমাদের আর 5 মিনিট আছে। আচ্ছা, আজকের যে ভিডিওটা বা এর পরের যে ভিডিওগুলো থাকবে সেগুলো আমি একটা চ্যানেলে দিয়ে। হ্যাঁ, আশিক ভাই, এখন যিনি জয়েন করলেন উনি কি আশিক ভাই? ভাই আপনি একদম লাস্টে জয়েন করছেন। আচ্ছা আচ্ছা, ভাইয়া কোশ্চেন করছে, ভাইয়া মোবাইল অ্যাপ ডেভেলপারদের জব ডিমান্ড কেমন বাংলাদেশের আউটসাইডে? আচ্ছা, অনেক ভাইয়া, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের ডিমান্ড অনেক বেশি। আপনার আইটি সেক্টরের যে কোনো সেক্টরের ডিমান্ড আছে, ইভেন গেম ডেভেলপমেন্টও। শুধুমাত্র আমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে যাতে আমরা অ্যাসিস্টমেন্ট গুলাতে পাস করে যেতে পারি বা অন্য কম্পিউটারের থেকে ভালো করতে পারি। আচ্ছা, তাহলে আপনারা যেটা বললাম যে আপনারা বৃহস্পতিবার রাত্রের মধ্যে সবগুলো শেষ করে ফেলার ট্রাই করবেন, আর হচ্ছে কোশ্চিন গুলো দিয়ে ফেলার ট্রাই করবেন, আর হচ্ছে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। আর সাথে আমাদের যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো আমরা একটা চ্যানেল আছে, এটা একেবারে নতুন, এখানে আমরা দিয়ে দিব এবং এটা লিঙ্কও দিয়ে দিব। আপনারা এখানে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ দেখা যাচ্ছে এই ইয়ার বাইরেও এটার বাইরেও আমি চেষ্টা করব যে কিছু কিছু সময় যদি পাই কিছু কিছু ছোট ছোট ভিডিও করে দেন হচ্ছে ওগুলোতে দেওয়ার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? ভাই আমাদের কি মানে যে ল্যাঙ্গুয়েজ গুলো শেখাবেন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কি ডিপে শেখানো হবে নাকি কোনো একটাতে একটু ডিপ শেখানো হবে? এইটা ভাই আপনাদের উপর নির্ভর করবে আসলে, যে আপনারা কতদূর ডিপে যেতে পারছেন। আপনারা যত ডিপে আমাকে নিয়ে যেতে পারবেন আমি তত ডিপে যাব। এখানে পুরোটা আপনাদের উপরে। কোন ল্যাঙ্গুয়েজ কি প্রায়োরিটি থাকবে এখানে, যে এটা আগে? হ্যাঁ, যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা, তারপরে সেকেন্ড হচ্ছে অন্যান্যগুলো। ঠিক আছে, কারণ জাভাটা আপনাদের সারা জীবন লাগবে আসলে এটা। আচ্ছা, আমাদের আর 2 মিনিট আছে, তাহলে আমরা শেষ করি আমাদের সেশন। আসলে আজকে আলহামদুলিল্লাহ খুবই মানে ভালো হয়েছে। সবচেয়ে ভালো হতো যদি আপনাদের সবার সাথে মানে 1-to-1 পরিচিত হতে পারতাম। তো দেখা যাচ্ছে সামনে আমাদের যে সেশনগুলো হবে এগুলো একটু লম্বা হবে, আমরা ওখানে দেখা যাচ্ছে 2 ঘন্টা করে রাখবো। তখন আমরা দেখা যাচ্ছে যে সবার সাথে আস্তে আস্তে ইনশাল্লাহ পরিচিত হয়ে যাব। আর এর মধ্যে আপনারা আমার লিঙ্কডইনের সাথে কানেক্টেড থাকবেন, ফেসবুকের আমার প্রোফাইলটাও আমি দিয়ে দিব আপনাদেরকে, আর সাথে ইউটিউবটাও দিয়ে দিব। আপনারা সবগুলোর সাথে কানেক্টেড থাকবেন আর গ্রুপে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।